27 for 3 Pakistan. They're chasing down 82. Not a big total at all. Winning the toss, deciding to bat first, Bangladesh captain Nigar Sultana Jyoti. But not enough runs on board to defend. But it's a crunch game. They have managed to pick up 3 wickets in the first spell. Yeah, they certainly did need early wickets, and Bangladesh have managed to get 3. They need a few more. 82 is the target. It could be a low-scoring thriller. You never know. As a co-worker, as a co-commentator, সমন্বয় ঘোষের সাথে আমি সবচেয়ে বেশি কমফোর্টেবল। ছেলেদের ক্রিকেটে আপনি তো মেয়েদের ক্রিকেটে ইতিমধ্যেই আপনার ইন্টারন্যাশনাল কমেন্টেটর হিসেবে অভিষেক হয়ে গেছে, ডেবিউ হয়েছে। ছেলেদের ক্রিকেট কমেন্ট্রিতে বা বিশ্বকাপের কোনো ম্যাচে বা এরকম খুব হাই ভোল্টেজ কোনো ম্যাচে আপনার কমেন্টেটর হিসেবে যদি বেছে নিতে বলা হয় আপনাকে, বা সেই সুযোগটা হয় যে আপনি বেছে নিতে পারবেন, তাহলে কাকে বেছে নেবেন? দেখেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে যাদের সঙ্গে কমেন্ট্রি করি নাই তাদের ব্যাপারে তো আমি বলতে পারবো না তারা কতটুকু কমফোর্টেবল। আমি যাদের সঙ্গে কমেন্ট্রি করেছি তাদের মধ্যে থেকে আমি বেছে নিতে পারবো। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, একদম যেটা আপনি বললেন, আমি হয়তো বা সমন্বয় ঘোষকে বেছে নিতে চাইবো, কারণ আমি যাদের মধ্যে কমেন্ট্রি করেছি যাদের সঙ্গে, তাদের মধ্যে সমন্বয় ঘোষ আমার সঙ্গে সবচেয়ে বেশি কমফোর্টেবল, বা সমন্বয় ঘোষের সাথে আমি সবচেয়ে বেশি কমফোর্টেবল, এবং হি ইজ ভেরি হেল্পফুল অ্যাজ আ কলিগ, অ্যাজ আ টিমমেট, এবং অ্যাজ আ কো-ওয়ার্কার, অ্যাজ আ কো-কমেন্টেটর। সমন্বয় ঘোষ খুবই ফ্লেক্সিবল, এবং সমন্বয় ঘোষ আপনাকে সেই স্পেসটা দেয় যে আপনি আপনার নিজেকে এক্সপ্লোর করতে পারেন, এবং উনি সেই কাজটা খুব ভালো মতো করতে পারেন। সো আমি এটুকুই বলবো যে আমি যাদের সঙ্গে কমেন্ট্রি করেছি তার মধ্যে সমন্বয় ঘোষের সঙ্গে আমার সবচেয়ে বেশি কমফোর্টেবল মনে হয়েছে। সো আপনি যে কোয়েশ্চেনটা করলেন যে ডেফিনেটলি আমি সমন্বয় ঘোষকে চাইবো আমার পাশে, হ্যাঁ আপনি বলতে পারেন যে পৃথিবীর অনেক বড় কমেন্টেটর আছেন, রবি শাস্ত্রী, ড্যানি মরিসন, সুনীল গাভাস্কার, রমিজ রাজা, অনেক কমেন্টেটররাই আছেন, বাট আমি তো জানি না তাদের পার্সোনালিটি কেমন, আমি তো জানি না তারা মানুষ হিসাবে কেমন। সো ব্যাপারটা হয় কি, আপনি যে কোনো সেক্টরেই আপনার অনেক ড্রিম থাকতে পারে, যে আপনি কোনো একটা ক্যারেক্টারকে দেখে আপনি চিন্তা করতে পারেন যে আমি একদিন এই ক্যারেক্টারটার সঙ্গে কাজ করতে চাই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে আপনি যখন সেই ক্যারেক্টারটার সঙ্গে কাজ করতে যাবেন তখন আপনি অনেক ডিপ্রেসড হবেন, ওই গুড ইমপ্রেশনটা থাকে না। আপনারা হয়তো বা কোনো এক সময় চিন্তা ছিল সামি ভাইয়ের সঙ্গে আমি কাজ করব, কিন্তু সামি ভাইয়ের সঙ্গে কাজ করতে গিয়ে আপনি যখন দেখেন সামি ভাই কথায় কথায় আপনারা বকা দেয়, তখন আপনার মধ্যে কিছুটা হইলেও ওই বিষয়টা একটা চিন্তা হয় যে আচ্ছা আমি তো সামি ভাইকে যেরকম চিন্তা করছিলাম ভাই তো আসলে সেরকম না। বাট দিস ইজ দ্য প্রফেশনালিজম। এটা কিন্তু সত্যি, এবং এখানে কোনো ভনিতা নেই, দিস ইজ প্রফেশনালিজম। সো ফ্যাক্টরটা ওই জায়গাটাকে কমফোর্টেবলনেসের জায়গাটা। আমি সমন্বয় ঘোষের কাছ থেকে যেটা শিখেছি সেটা হচ্ছে যে প্রফেশনালিজম এবং কমফোর্ট জোনটা মেনটেন করে, ব্যালেন্স করে কিভাবে আপনি আপনার কো-ওয়ার্কারকে কমফোর্ট জোনটা দিতে পারেন। আমার মনে হয় যে মানে আমরা একটা জিনিস খুব, এটা ক্রিকেটের বাইরে অন্য প্রসঙ্গে কথা হয়ে যাচ্ছে, বাট যেহেতু এটা একটা ঈদ আয়োজন, সো আমরা একটু সুযোগ আছে আমাদের অন্য বিষয়ে কথা বলার। সেটা হলো যে আমাদের ম্যাক্সিমামই আমরা বিভিন্ন সময় যেটা ভুল করি, সেটা হলো আমার মনে হয়, আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনি ভুল হলে এটা ধরিয়ে দিবেন, সেটা হলো যে প্রফেশনালিজম এবং ব্যক্তিগত সম্পর্ক, এই দুইটা জিনিসকে আমরা এক জায়গায় নিয়ে আসি, এবং যার কারণে আসলে পরবর্তীতে এই যে ভালো লাগা বা খারাপ লাগার বিষয়গুলো তৈরি হয়। আপনি একমত কিনা? আইডেন্টিটি ক্রাইসিসটা তৈরি হয় তখন এক সময়। খুব সিম্পল একটা ব্যাপার, আমরা যখন শ্যুট করছি তখন আমার যে সিরিয়াস রূপটা, আমার কাছে মনে হয় যে এখানে ক্যামেরার পেছনে অনেকেই আছে, প্রীতম আছে, তালহা আছে, শিশির আছে, আমার কাছে মনে হয় যে আমি যে পরিমাণ পোলাপানরে খাওয়াই আড্ডাবাজি করার সময়, হ্যাঁ এইটা মনে হয় না কোনো অফিসার বস সেটা করে, ওটা ব্যক্তিগত রিলেশনের জায়গা, কাজের বাইরের জায়গা। কিন্তু আবার আমি যে পরিমাণ বকা দিই, একটা কাজ একটা ভুল, কালকে রাত্র প্রীতম যে পরিমাণ ঝাড়ি খাইছে আমার কাছে, সো ওইটা তো ডিফারেন্ট ইস্যু। আমি তো খাই নাই, আমি ওই লিস্টে ছিলাম। তুমি ওই লিস্টে ছিল না, কিন্তু মানে ফ্যাক্টটা ওই জায়গায় ছিলাম তো ভাই, এজন্যই মনে করিয়ে দিলাম আর কি। ফ্যাক্টটা ওই জায়গাটাতে যে প্রফেশনালিজমের জায়গাটা, আমাদের এখানে সমস্যার জায়গাটা হচ্ছে যে আমরা ওই খুব প্রফেশনটাকে ইমোশন দিয়ে ডিল করার চেষ্টা করি, চিন্তা করি, কিন্তু প্রফেশনটা আসলে ইমোশন দিয়ে ডিল করা যায় না, কারণ প্রফেশনটা প্রফেশনের জায়গায়, ইমোশনটা ইমোশনের জায়গায়। একটা কথাও কিন্তু আছে, সমন্বয় ঘোষ আমার সঙ্গে কমফোর্টেবল, তার পেছনে কারণও হয়তো বা এইটা আমি ওই লেভেলের স্কিলফুল, সেটাও একটা কারণ হতে পারে, আমি জানি না। পার্টনারশিপটা তো এক্স্যাক্টলি, যে আমি হয়তো বা সমন্বয় ঘোষের মতো স্কিলফুল না, তারপরও সমন্বয় ঘোষের কাছাকাছি স্কিলফুল।
যে কারণে হয়তো সে আমার সঙ্গে কমফোর্টেবল ওই জায়গাটা হতে পারে, আমি কথাটা বলছি। সো আমার কথা হচ্ছে আপনি যদি মিনিমাম লেভেলের স্কিল অর্জন না করেন, আপনি প্রফেশনাল কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে কিন্তু সত্যিকার অর্থে সার্ভাইভ করতে পারবেন না, বা আপনি এক্সপেক্ট করতে পারেন না যে আপনার মিনিমাম লেভেলের স্কিল বা পাস মার্ক লেভেলের স্কিল বা লেটার মার্কস লেভেলের স্কিল না থাকলে আপনার অফিসিয়াল বস আপনাকে ফেভার করবে। এটা আসলে কখনো হয় না, কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই নিজস্ব ডেকোরাম থাকে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানই ইমপ্রুভ করতে চায়, নিজের জায়গা থেকে আপগ্রেড করতে চায় নিজেকে। সো সেই জায়গা থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানের বসই চায় তার যারা সঙ্গী আছে, তার যারা কলিগস আছে, তারাও তার কাছাকাছি লেভেলের স্কিলফুল হবে, যাতে প্রতিষ্ঠানটা সামনের দিকে এগিয়ে যেতে পারে। করোনার মধ্যে আপনারা একটানা অনেকক্ষণ ধরে নিউজ পড়েছেন, বা মিডিয়া কর্মীদের জন্য এটা একটা চ্যালেঞ্জ ছিল, সবাই যখন ঘরবন্দি, ওই সময়ের অভিজ্ঞতাটা আসলে যদি একটু শেয়ার করতেন আমাদের সঙ্গে। ওই সময়ের অভিজ্ঞতাটা আসলে টু বি ভেরি অনেস্ট, আমরা তো ওয়ার সিচুয়েশন দেখিনি, যুদ্ধের সিচুয়েশন দেখিনি। খুব সিম্পলি একটা বিষয় চিন্তা করেন যে একটা যুদ্ধের সিনারিওতে যারা ফ্রন্ট লাইনার থাকেন তারা কিন্তু যোদ্ধা, তারা সবাই যোদ্ধা যুদ্ধের সিচুয়েশনে। কোভিডের সময়টায় আমাদের ডক্টর সাহেব যারা ছিলেন সে সময় ফ্রন্ট লাইনের যোদ্ধা, তারা পুলিশ সদস্য যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী, পুলিশ, সেনাবাহিনী, অন্যান্য রিনফোর্সমেন্ট যারা আছেন, তারাও ফ্রন্ট লাইনে। আমরা গণমাধ্যম কর্মী, আমরা যারা সচেতন করার চেষ্টা করেছি, আমরা বিভিন্ন খবর দিয়েছি, আমরাও তখন যোদ্ধা ছিলাম। আমার মনে আছে তখন ভোর 6টার দিকে প্রত্যেক দিন, 6টা না, ভোর 4:30টার দিকে বেরোতে হতো প্রতিদিন। এরকম দিন গেছে ভোর 4:30টার দিকে বেরোতে হতো, এবং তখন একদম ওয়েল ইকুইপড, গ্লাভস পরে, মাস্ক পরে, একটা আতঙ্ক, একটা ভয়, নিজেদের পরিবার আছে, পরিবারে মুরব্বী সদস্যরা আছে, সেরকম একটা বিষয়কে মাথায় রেখে প্রতিদিন ভোর 4:30টার দিকে বেরিয়ে যাওয়া। আমার মনে আছে আমাদের যমুনা টেলিভিশনে মাঝখানে একটা সময় আসলো যখন প্রায় 42 জন একসঙ্গে কোয়ারেন্টাইনে। তো ওই সময়টাতে প্রেজেন্টার বলতে আমরা 2 জন, আমি আর সৌমিত্র দাস শুভ্র। আমার মনে আছে সকাল 6টা থেকে টানা সন্ধ্যা 6টা পর্যন্ত উইদাউট এনি ব্রেক নিউজ পড়তে হয়েছে। ওয়াজ ইট আ রেকর্ড? হতে পারে সেটা প্রায়, এটা মনে হয় প্রায় 15 দিন এরকম সকাল 6টা থেকে টানা সন্ধ্যা 6টা পর্যন্ত নিউজ পড়তে হয়েছে। এটা আবার সৌমিত্র সন্ধ্যা 6টা থেকে পরের দিন ভোর 6টা পর্যন্ত, এরকম সময় গেছে। আমরা 2 জন মিলে পুরো স্টেশনে এরকম মানে নিউজ ফ্রন্টলাইনে উপস্থাপনা করেছি। এই সময়টা গেছে, যেহেতু আর কোনো উপস্থাপক তখন অ্যাভেলেবল ছিলেন না, কিন্তু ক্যামেরার পেছনে আরও অনেক সহকর্মীরা ছিলেন যারা কিন্তু এই সেম কাইন্ড অফ ডিউটি, সেম আতঙ্কটা মাথায় রেখে সেমভাবেই তারা কাজ করে গেছেন। সো কিন্তু ওই যেটা বললাম যে একটা ওয়ার কাইন্ড অফ সিনারিওতে আপনার ভেতরের থেকে তখন যখন আপনি ওই দায়িত্বটায় আছেন, এটা ভেতরে একটা জিনিস কাজ করে, তখন সেটা একটা অন্যরকম জিনিস কাজ করে। সো এটা আমার কাছে মনে হয় এটা একটা ঐতিহাসিক মাইলফলক বাংলাদেশের গণমাধ্যমের হিস্ট্রিতে। প্রথমত মুক্তিযুদ্ধের সময়টায় বাংলাদেশের গণমাধ্যমের হিস্ট্রিতে এটা একটা মাইলফলক ছিল। তখন যে কটা, আমি ওইটাতে আসতে যাচ্ছিলাম যে ওই যে ফ্রন্ট লাইনের যুদ্ধ, আবার মানে সাধারণ যুদ্ধ এবং গেরিলা যুদ্ধের জন্য যে আলাদা আলাদা ট্রেনিং দেওয়া হতো। করোনার সময় মিডিয়া কর্মী, ডাক্তার এবং আমার মনে হয় সামরিক যারা অন্তত সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের জন্য মনে হয় এটা একটা ওই যে গেরিলা কোর্স ছিল। দেখেন এটা কোনো অংশ কম না। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা যেভাবে সম্মুখ যুদ্ধ করেছেন, ডেফিনেটলি এটা সব কিছুর উপরে একটা কথা, তখন শত্রুটাকে তো আপনি দেখতে পাচ্ছেন, আপনি জানেন আপনার শত্রুকে। কোভিডের সময় আমরা যখন যুদ্ধ করেছি, আমরা জানি না শত্রুকে, আমরা দেখতে পাই না সেই শত্রুকে, এবং আপনাকে অদৃশ্য একটা আতঙ্কের বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে 71 সালের মুক্তিযুদ্ধের সময় যখন গণমাধ্যম, যে কয়টা গণমাধ্যমই ছিল, গণমাধ্যম কর্মীরা যেভাবে কাজ করেছেন, তার চাইতে কোনো অংশে এই 2020-21 সালের গণমাধ্যম কর্মীরা তারা যখন কাজ করেছেন, এটা কোনো অংশে কম না। এবং আমার কাছে মনে হয় যে এটা আধুনিক যুগের, এই যুগের একটা অনেক বড় ঐতিহাসিক মাইলফলক বাংলাদেশের গণমাধ্যমের ইন্ডাস্ট্রিতে। আমরা হয়তোবা যারা আছেন গণমাধ্যম কর্মী, তারা হয়তোবা এখনও ফিল করতে পারেন না, কিন্তু একটু চোখটা বন্ধ করে 10 মিনিট ভেবে দেখেন কি করে আসছেন আপনারা সেই সময়টায়। এবং আমার কাছে মনে হয় যে আমি তো ব্যক্তিগতভাবে আই এম ভেরি প্রাউড অফ মাইসেলফ যে ওই সময়টাতে আমরা এই আতঙ্কটাকে, পরিবারের আতঙ্কটা, পরিবারের নিরাপত্তা, এই সব কিছু মাথায় রেখে আমরা এই কাজটা করেছি। এবং এটা আমার কাছে মনে হয় যে এটা
হয়তোবা এটা এখন বুঝবে না কেউ, কিন্তু ইট ওয়াজ সামথিং এলস, এটা এটা অন্যরকম একটা জিনিস ছিল। এবং এই সময়টাতে আমরা আমাদের অনেক সহকর্মীকে হারিয়েছি, আমরা আমাদের অনেক পরিবারের সদস্যকে হারিয়েছি, এবং এমনভাবে হারিয়েছি আমাদের কিছু করার নাই। আমরা যে সমস্ত পরিবারের সদস্যরা কোভিড আক্রান্ত, আমরা তাদেরকে দেখতেও যেতে পারছি না, আমরা তাদেরকে এটা আসলে অন্যরকম একটা টেরিবল এক্সপিরিয়েন্স। সিচুয়েশন ডেফিনেটলি। সামি ভাই, আপনার প্রতিও কৃতজ্ঞতা, এবং সেই সঙ্গে যারা পুরো করোনার সময়টায় আসলে বিভিন্নভাবে সেবাদান করেছেন বিভিন্ন অ্যাক্টিং রোলে, আপনাদের সবার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা এবং হ্যাটস অফ এবং স্যালুট সেই সঙ্গে। আর সামি ভাই, এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসা যাক, অনেক সিরিয়াস প্রসঙ্গ নিয়ে কথা বললাম। সেটা হচ্ছে যে শুরুটা আপনার এরকম হয়েছিল যে হয়তোবা সামি কোথায় নামে একটা শো দিয়ে, এখন বর্তমানে আপনি হচ্ছে ক্রিকেট অ্যানালিস্ট। সো সামি কোথায় শো বা তার আগের যদি কোনো শো থেকে থাকে, সেই সময়ের আপনি এবং এই সময়ের আপনি, এই দুইটোর মাঝে কি আপনি কোনো পার্থক্য দেখতে পান কিনা? সামি কোথায় দিয়ে শুরু হয়নি, শুরু হয়েছিল সকালের বাংলাদেশ নামে একটা শো দিয়ে। টেক ট্রেক এবং সকালের বাংলাদেশ নামে দুইটা শো করতাম যমুনা টেলিভিশনে, এবং সকালের বাংলাদেশে লাইভ শো ছিল। যখন উপস্থাপকরা আমাকে আউটডোরে কানেক্ট করতেন, তখন তারা এইটা বলে কানেক্ট করতেন, সামি এখন কোথায়, একটু দেখে আসবো আমরা। ওইখান থেকেই পরবর্তী সে এটা একটা শোতে রূপান্তরিত হয়, সামি কোথায়। তখনকার সাথে এখনকার পার্থক্য, এখন পার্থক্য তো অনেক দিক থেকেই পার্থক্য। বয়স হয়েছে, বড় হয়েছে, তখন একটু কিশোর সুলভ একটা ব্যাপার ছিল, উপস্থাপনার কৌশলে ম্যাচুরিটির ব্যাপার আছে, চিন্তা ভাবনার জায়গার ব্যারিয়ারের টা অনেক বড় হয়েছে, দৃষ্টিভঙ্গির অনেক অনেক পরিবর্তন এসেছে। যেটা বললাম, মানুষ তো কাজ করতে করতে শেখে, নিজেকে শানিত পরিশীলিত করার একটা ব্যাপার আছে। সব কিছু মিলে দিন শেষে আপনি ক্রিকেট নিয়ে উপস্থাপনা করেন কিংবা যাই পলিটিক্যাল উপস্থাপনা করেন, যাই উপস্থাপনা করেন না কেন, উপস্থাপনা তো একটা শিল্পের জায়গা। এই শিল্পটা আপনি যত বেশি চর্চা করবেন, যত বেশি নিজেকে পরিশীলিত করার চেষ্টা করবেন, এটা আপনার নিজের প্র্যাকটিসের উপর, নিজের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। আপনি চাইলে বসলে, হ্যাঁ এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই উপস্থাপনা করতে পারে, কিন্তু আমরা যারা সে সময়টাতে টেলিভিশনে কাজ করতে এসেছি, আমাদের কিন্তু এসে শেখার কোনো সুযোগ নাই, আমাদেরকে শিখেই আসতে হতো এবং বা একদম পরিশীলিত হয়েই আসতে হতো। তখন আমি যেভাবে উপস্থাপনা করতাম, এখনও যদি আমি সেইভাবে উপস্থাপনা করি, সেটা আমার পার্সোনালিটির সঙ্গে ক্ল্যাশ করবে। তো এই নিজের পার্সোনালিটি বুঝতে পারাটা একটা ফ্যাক্টরের জায়গা, তো ওই জায়গাগুলো পরিবর্তন তো এসেছে। সামি ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, যেহেতু ঈদ উল ফিতরের মতো একটা স্পেশাল মোমেন্ট সবার জন্যই আমাদের দেশে। দর্শকদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমত আমার জন্য দোয়া করবেন যাতে পাটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আল্লাহ যেন ভালো করে দেয়। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে একটু পজিটিভিটির মধ্যে আমরা বাঁচার চেষ্টা করি, একটু পজিটিভ চিন্তা করি, ইতিবাচক চিন্তা করি, তাহলে সেটার মধ্যে হয় কি, সব কিছুতে একটা বরকত পাওয়া যায়। আমার কাছে খুব কষ্ট লাগে যখন আমি দেখি যে আপনাদের কারো প্রোফাইলে আপনারা হয়তো বা কুরআন হাদিসের কোনো একটা কথা লেখা আছে, আপনাদের বায়োতে, আপনাদের প্রোফাইল পিকচারে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো একটা কথা লেখা আছে, কিন্তু সেই মানুষটাই যখন এসে ফেসবুকে কোনো কারণ ছাড়া কমেন্টে কাউকে গালিগালাজ করছেন বা কটা স্ল্যাং ইউজ করে কথা বলছেন, তখন সেই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগে। আমার কাছে মনে হয় কি, আমাদের প্রত্যেকের লাইফেরই ফ্রাস্ট্রেশন আছে, ওই ফ্রাস্ট্রেশনটাকে ঝাড়তেই তো আমরা এসে দেখা যায় যারা একটু প্রসিদ্ধ, যারা হয়তো বা একটু ভালো অবস্থায় আছে সমাজে, তাদের দিকে আমরা একটু চোখ লাগানোর চেষ্টা করি। এইটা কিন্তু দিন শেষে আসলে আপনি একটু নিজে চিন্তা করে দেখেন যে আল্লাহ খুশি হচ্ছেন কিনা। আপনি যে কথাটা কাউকে সামনাসামনি বলতে পারবেন না, সেই কথাটা আপনি যখন অনলাইনে বলছেন, তার মানে কিন্তু বলছেন আপনি, আল্লাহ কিন্তু নারাজ হচ্ছেন। ওই জায়গাটা মনে হয় আমাদের একটু পরিহার করা উচিত। তাইলে হবে কি, আমরা সবাই ফ্রাস্ট্রেশনটা দূর করে আমরা আনন্দগুলো উপভোগ করতে পারবো। আপনি ফেসবুকে যাকে ব্যাড কমেন্ট করছেন, সে তো কারো বাবা, সে কারো ভাই, সে কারো হাজব্যান্ড। তো আপনি যদি নিজের বাবাকে যে কথা বলতে পারবেন না, অন্যের বাবাকে তো আপনার সে কথা বলার দরকার নেই। তো আমার কাছে মনে হয় এই জায়গাটা প্রত্যেক মানুষের মধ্যে ভালো খারাপ থাকবে, সো ওইটা মিলিয়ে আমরা সবাই যত বেশি পজিটিভিটির মধ্যে থাকা যায়, ওইটাই মনে হয় সবচেয়ে বেশি জরুরি। আপনি নিজে শান্তি পাবেন, ঘুমাতে পারবেন আমার মতো, আমি যেমন ঘুমাতে পারি খুব আরামে। সামি ভাই, ওয়ান্স এগেইন অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, ঈদ এরকম করে বারবার আমাদের মাঝে আসুক, যাতে সামি ভাইয়ের মতো ব্যস্ত মানুষকে আবারও আপনাদের সামনে ওয়ান্স এগেইন হাজির করতে পারি, এবং সামি ভাইয়ের যেই ব্যক্তিগত বা একান্ত নিজের যেই কথাগুলো আছে, যেগুলো আমরা জানতে পারি না কিন্তু জানতে চাই, সেই কথাগুলো নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আরও হয়তো বা কোনো একটা ঈদ আয়োজনে বা সামি ভাইকে নিয়ে কোনো একটা স্পেশাল
এপিসোডে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা।